আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে সরকার। সকালে রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে ক্রীড়া কার্ড পেয়েছেন 129 জন। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও প্রদান করা হয়। যেসব ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনা হয়েছে তাদের প্রতি 4 মাস পর পর পারফরমেন্স মূল্যায়ন করা হবে। আগামী 30 এপ্রিল থেকে নতুন করে স্পোর্টস শুরু হচ্ছে বলে অনুষ্ঠানে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এই সময় পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়াতে পরামর্শ দেন তিনি। পুরস্কার নিচ্ছে 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। আপনাদের প্রতি খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। ঢাকায় জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে দুর্ভোগ কমেনি যানবাহনের চালকদের। ফিলিং স্টেশনগুলোয় রয়েছে গাড়ির দীর্ঘ সারি। তার উপর কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মোটরসাইকেল চালকরা। সরবরাহে ঘাটতির কথা জানিয়ে পাম্প মালিকরা বলছেন বিষয়টি নিয়ে তারাও নানা বিড়ম্বনায় পড়ছেন। প্রায় ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। খাগড়াছড়ির জেলা উপজেলা শহরের বিভিন্ন এলাকায় এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও পর্যটকরা। জেলা শহরে পেট্রোল পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণের তেল। একইভাবে বরগুনায় অকটেন, পেট্রোল ও ডিজেলের সংকট রয়েছে। পটুয়াখালীতেও ডিপো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি তেল। এতে অনেক স্থানে পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। আর যেগুলো খোলা রয়েছে সেখানে রয়েছে দীর্ঘ লাইন। বাসায় থেকে আসছি তেল নিয়ে, কিন্তু এখানে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, মানিকছড়ি এমন জায়গা নাই যে আমরা খুঁজি নাই, কোনো জায়গায় তেল পাচ্ছি না। সাজাগা যাচ্ছে পাচ্ছি না, আপনার সাজাগ, তারপর দিঘি নালা, কোনো দিকে আমাদের যাওয়া হচ্ছে না। আমরা বাসা থেকে আসছি, আবার বাসা ব্যাক করতে হচ্ছে। তেল এক জায়গায় পাওয়া গেছে, এখানে প্রায় 200 জনের উপরে সিরিয়াল ধরে তেল নিতে হচ্ছে। আর তেল মাত্র পাওয়া যাচ্ছে 1 লিটার। আর 1 লিটার তেল আমরা কোথায় যাবো? খাগড়াছড়িতে করতে পারবো না। অক্টেনও পাওয়া যায় না, ডিজেলও পাওয়া যায় না। এই জন্য কিছু অক্টেন আর ডিজেল নেওয়ার জন্য এখানে তেল পাই নাই। এখন হচ্ছে ভয় লাগছে মাঝপথে যদি গাড়ি বন্ধ হয়ে যায়। সরকার নাকি বলেছে যে তেলের কোনো সমস্যা নাই, তো সেই আশা অনুসারে আমরা আসছিলাম এখানে পাম্পে যে তেল পাবো, তেল নিয়ে আমরা বিয়ের অনুষ্ঠানে যাব। কিন্তু এই যে একটা বিপদ এখন আমরা সম্মুখীন হইলাম, এখন আমরা কি করব? তেল কোথায় পাবো? দর্শক, জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। ঢাকা থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ আনী এবং নারায়ণগঞ্জ থেকে গৌতম সাহা। আমরা প্রথমে যেতে চাচ্ছি দিলশাদ আনীর কাছে। অ্যানি, দীর্ঘদিন ধরে জ্বালানি তেল নিয়ে সমস্যা চলছে, সংশ্লিষ্ট পক্ষ কি বলছেন এ বিষয়ে জানাবেন। জ্বালানি তেলের সংকট বেশ কিছুদিন ধরেই চলছে। আপনি যেমনটি বলেছিলেন, সকালবেলায় আমি বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছি। মহাখালী, তেজগাঁ, 7 রাস্তা, গুলশানের বেশ কিছু ফিলিং স্টেশনে দেখেছি যে সেখানে তেলের অভাবে পাম্প স্টেশন যেগুলো আছে তারা তেল দিতে পারছে না। তবে বিজয় সরণ ট্রাস্ট যে ফিলিং স্টেশন আছেন সেখান থেকে তেল সরবরাহ করা হচ্ছে। আর আমি এই মুহূর্তে আছি আসাদ গেটের একটি ফিলিং স্টেশনে, যেখানে আমরা দেখেছি এর আগে তারা নিয়মিত তেল সরবরাহ করতে পারছে, কিন্তু আজ এখানে দেখতে পেয়েছি ভিন্ন চিত্র। এখন পর্যন্ত তেল সরবরাহ করতে পারছে না, কারণ তাদের কাছে যে তেলের যে গাড়ি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তো এখন তেলের এটা কখন আসতে পারে সরবরাহ তারা কখন শুরু করতে পারেন, এবং তারা এর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা সে বিষয়ে জানবো। এই ফিলিং স্টেশনের ম্যানেজার আছেন, তার কাছে জানতে চাইবো এই বিষয়ে।
আপনারা তো রেগুলার তেল দিয়েছেন এই কয়েকদিন, আজকে দেখছি যে সরবরাহ করতে পারছেন না। তেল কি চাহিদা মতো পাচ্ছেন নাকি চাহিদার তুলনায় কম পাচ্ছেন? তেল আমরা প্রতিদিনই পাচ্ছি, তবে চাহিদা যে পরিমাণ ওই পরিমাণ তেলটা এখন পাচ্ছি না। যেমন গতকালকে 22,500 পাইছি, তার আগে 22,500 লিটার পাইছি। তো এটা তেল আসার পরে যতক্ষণ পর্যন্ত তেল থাকে ততক্ষণ পর্যন্ত আমরা তেল সরবরাহ করি। তো একবারে তেল শেষ হওয়ার পরে তখন পাম্প অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। যেমন আজকে আবার 18,000 আমরা তেল অ্যালটমেন্টে পাইছি, তো 18,000 এখনও আসে নাই। তো নারায়ণগঞ্জ থেকে আসতেছে, তো আসার পরে আমরা তেল সরবরাহ করা শুরু করব। তারপরে যতক্ষণ পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত আমরা দিব আর কি। এই যে তেল যারা চাচ্ছেন পাচ্ছে না কোনো গ্রাহকরা, তখন কি কোনো ঝামেলা হয়েছে এই পাম্পে? ঝামেলা হ্যাঁ হয়, যেমন গতকাল রাত্রেই অনেক বাইকাররা এখানে গেট সরিয়ে বা গেট ভেঙেই বলা যায়, মানে তারা হুড়মুড় করে পাম্পের ভিতরে ঢুইকা তেল নেওয়ার জন্য চেষ্টা করছে আর কি। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনছিলেন যে ফিলিং স্টেশন যেগুলো আছে সেখানেও কিন্তু ঝামেলা হচ্ছে কোথাও কোথাও। আর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ফিলিং স্টেশন আমি যেখানে আছে আরসেড গেট, এটা কিন্তু বিজয় সরণি পার হওয়ার পর যে রাস্তাটি আছে সংসদ ভবনের পেছনের যে রাস্তা, সেই রাস্তা থেকে শুরু হয়ে এ পর্যন্ত এসেছেন। এখানে অনেক গাড়ি এসেছে যারা লাইনে রয়েছেন, সেই সাথে মোটরসাইকেল আরোহী যারা আছেন তারাও আছেন, তারা লাইন ধরে আছেন কখন এখানে তেল আসবে, তারপর তারা তেল সরবরাহ করতে পারবেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা আসলে কতক্ষণ অপেক্ষা করবে। তারা বলেছেন আসলে তাদের তেল না নিয়ে যাওয়ার কোনো উপায় নাই, সুতরাং তেল নিতে যদি তাদের বিকেল পর্যন্ত হয় তারা সেই বিকেল পর্যন্তই অপেক্ষায় করবেন। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। অ্যানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে আমাদের সহকর্মী গৌতম সাহার কাছে। গৌতম, আপনি তো নারায়ণগঞ্জে রয়েছেন, সেখানে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জ্বালানি তেল নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আজ নতুন করে এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সময়সূচি নির্ধারণ করা হয়েছে জ্বালানি তেল বিতরণের। নারায়ণগঞ্জের 4টি ডিপো ঘুরে আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জে এই ডিপোগুলিতে সকাল 7টা থেকে 3টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে তেল বিতরণ, এবং সেই সাথে স্ব প্রতিষ্ঠানে কি পরিমাণ তেল তাদের বিতরণ করা হবে তার তালিকা কিন্তু ডিপোগুলোর পাম্পের সামনে দেওয়ালে কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে। এবং তাদের যে নির্ধারিত চাহিদা রয়েছে 14,000 লিটার, অর্থাৎ এর থেকে কম 9,000, 4,500 অক্টেন এবং 4,500 ডিজেল কিন্তু তারা ডিপো থেকে দিচ্ছেন বলে দাবি করছেন। তবে তারা অভিযোগ করছেন চাহিদার তুলনায় কম জ্বালানি তেল তারা কিন্তু এখানে ডিপো থেকে পাচ্ছেন। এবং নারায়ণগঞ্জের 66টি যে পাম্প রয়েছে সেই পাম্পগুলিতে আমরা যে বিষয়টি দেখেছি, এখান থেকে তারা চাহিদা অনুযায়ী তেল কম পাওয়ায় তারা কিন্তু গ্রাহকদের রেশনিং পদ্ধতিতে এখন তেল দিচ্ছে। তবে তাদের সময়ের আগে সেই জ্বালানি তেলটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যার কারণে যারা চালক রয়েছে, প্রাইভেট কার এবং মোটরসাইকেল এবং যারা পরিবহনের সেক্টর রয়েছে, তাদের কিন্তু নির্ধারিত সময়ে তারা তেল দিতে পারছে না, এবং অনেক পেট্রোল পাম্পে কিন্তু তেল বিক্রি বন্ধ রাখছেন, এবং সেই সাথে গ্রাহকরা পড়ছেন চরম ভোগান্তিতে। তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তাদের জীবনযাত্রায় পড়ছে প্রভাব। 200 টাকার তেল দেওয়ার কারণে মাঝপথে তাদের থামতে হচ্ছে। বিশেষ করে যারা বাইকার রয়েছে, রাইডার যারা এই জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু সঠিকভাবে তাদের জীবন পরিচালনা করতে পারছে না। এবং এছাড়া এছাড়া পোশাক কারখানাগুলোতে এই জ্বালানিটা ব্যবহার হয়, যার প্রভাব কিন্তু সেখানেও পড়েছে। এবং এই সাথে যে কৃষিখাত এবং জ্বালানি খাত সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জের যে 4টি ডিপো রয়েছে, যে সরবরাহকৃত যে চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় তাদের কিন্তু কম দেওয়া হচ্ছে। সেই অভিযোগটি করছেন যে এখানে ট্যাংক-লরি নিয়ে আসা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা চালকরা, এবং সকাল থেকে কিন্তু এখানে দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। এবং সেনাবাহিনীর নজরদারিতে এখানে স্বচ্ছভাবে কিন্তু স্বাভাবিকভাবে তেল সরবরাহ করা হচ্ছে। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ তথ্য। গৌতম, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেলের সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, ঢাকা থেকে দিলশাদ আনী এবং নারায়ণগঞ্জ থেকে গৌতম সাহা।
ভোলার বোরহানউদ্দিনের বেশ কয়েকটি গ্রামে নলকূপ খননের সময় মিলছে প্রাকৃতিক গ্যাস, যা দিয়ে অনেক পরিবারে মিটছে দৈনন্দিন জ্বালানির চাহিদা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। 1995 সালে আবিষ্কৃত হয় ভোলার শাহবাজপুর গ্যাস ফিল্ড। এরপর থেকে এই গ্যাস ফিল্ডের আশেপাশে টবগি, কাচিয়া, বোরহানগঞ্জ, মনিরাম ও হাকিমউদ্দিন এলাকায় নলকূপ স্থাপনের সময় পানির সঙ্গে গ্যাস উঠতে থাকে। 900 থেকে 1000 ফুট গভীরে পৌঁছলেই মিলছে গ্যাসের স্তর। কম্প্রেসারের সহায়তায় তোলা হচ্ছে গ্যাস ও পানি, পরে বিশেষ পদ্ধতিতে পাইপলাইনের মাধ্যমে তা দেওয়া হচ্ছে চুলায়। গ্রামের ভেতর ছড়িয়ে আছে সবুজ রঙের অসংখ্য পাইপলাইন। একটি টিউবওয়েল থেকে একাধিক বাড়িতে দেওয়া হচ্ছে গ্যাসের সংযোগ। এতে অল্প খরচে রান্নার সুযোগ পেয়ে স্বস্তিতে স্থানীয়রা। আমি লং টাইম চালানোর কারণে আমার 2500 বা 2800 টাকা মাসে আপনার ডেইলি 50 টাকা করে দিই এক চুলাতে। শুধু গৃহস্থালী কাজই নয়, চায়ের দোকান সহ ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যবহার হচ্ছে এই গ্যাস। গড়ে উঠেছে বেশ কয়েকটি কাচের চুড়ি তৈরির কারখানা। গ্যাস দুধি দেশের তন পাওয়া যায়, ফলে তো দেশের লোকের জন্য উপকার হইব। গ্যাসের লাইন নেওয়া হোক, সবাই সবার মতো যে যার যার মতো স্বাধীনভাবে রান্না করতে। সম্প্রতি ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় মাত্র 80 ফুট গভীরে নলকূপ স্থাপন করতেই গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কোন সাপ্লে গ্যাস উড়ে গ্যাস লাইট আনিয়া তেরুন দর্শন আগুন বউ বউ করে হেয়ার মাথার উঠছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার উদ্যোগ নেওয়া হবে। বাফেক্সকে অবহিত করব এবং এখানে কতটুকু গ্যাস আছে সেটা পরিমাপ করে যদি দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে দেশের শিল্প এবং অন্যান্য খাতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। নলকূপের পানির সঙ্গে প্রাপ্ত গ্যাস পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে কাজে লাগানোর দাবি স্থানীয়দের। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। রাজশাহীতে বেড়েছে হামে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত কয়েকজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। আদনান, হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া নিয়ে চিকিৎসকরা কি বলছেন? সুমনা, রাজশাহী বিভাগে হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রাজশাহীতে হামের আক্রান্তর হার 31.30%। গত এক সপ্তাহে তা বেড়ে দাঁড়াতে 2.30%। এবং রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমি এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 28 জন রোগী এবং হামের সংক্রমণ নিয়ে একজন রোগী মারা গেছেন। এছাড়াও রাজশাহীর পাবনা জেলায় 2 জন হামের সংক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত রাজশাহী বিভাগে হামের সংক্রমণ নিয়ে 3 জন রোগী মারা গিয়েছেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হাবিবুর রহমান জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য রাজশাহী বিভাগের 246 জনের নমুনা পরীক্ষা করে 77 জনের হাম পজিটিভ পাওয়া গেছে। সংক্রমণের হার দাঁড়িয়েছে 31.30%। গত 26শে মার্চ পর্যন্ত এই নমুনা নেওয়া হয়েছে। এর আগে গত 18 মার্চ পর্যন্ত 153 জনের নমুনা থেকে 44 জনের হাম পজিটিভ রোগী পাওয়া যায়। তখন সংক্রান্তের হার ছিল 29%। পরবর্তীতে 8 দিনে রাজশাহী বিভাগে সংক্রমণের হার 2.30% দাঁড়িয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনা এই 3 জেলায় আসলে হামের সংক্রমণের হার খুব বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণ আগে রাজশাহীতে বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম পরিদর্শনে এসেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনি পরিদর্শন করছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষর সাথে তিনি কথা বলছেন এবং ঘুরে দেখছেন। এবং এছাড়াও আমি কথা বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, তার সঙ্গে তিনি জানিয়েছেন যে সকল চিকিৎসা যাতে সকল সুন্দরভাবে দেওয়া যায়, এই জন্য তিনি নার্স এবং ডাক্তারদের পরামর্শ দিয়েছেন এবং চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে হামের সর্বশেষ খবর। সুমনা, রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে ফের নিজের ইচ্ছার কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটির খারক দ্বীপের রপ্তানি কেন্দ্রেরও নিয়ন্ত্রণ চান তিনি। ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলার পর খারক দ্বীপে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর নেই বলেও দাবি করেন তিনি। এতে খুব সহজেই দ্বীপটির দখল নেওয়া সম্ভব বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে সোমবার সকালে তেহরান জুড়ে সরকারি অবকাঠামোতে হামলা চালায় ইসরায়েল। হামলা হয়েছে ইস্পাহান শহরের একটি বিশ্ববিদ্যালয়ে। জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে ব্যাপক পাল্টা হামলা চালাচ্ছে ইরান। কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং পানি লবণমুক্ত করার কেন্দ্রে হামলা চালিয়েছে তেহরান। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কারণে প্রায় 1 মাস ধরে বৈশ্বিক তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে। কোথাও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, কোথাও আবার ডিজেল ফুরিয়ে যাওয়ায় থমকে যাচ্ছে পরিবহন ও উৎপাদন। এই পরিস্থিতিতে খরচ কমাতে ও সরবরাহ সামাল দিতে বিভিন্ন দেশ নিচ্ছে ভিন্ন ভিন্ন পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বকে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে দাঁড় করিয়েছে। ভারতে রান্নার গ্যাসের তীব্র সংকটে কাজ হারাচ্ছেন শ্রমিকরা। আর কিউবায় বিদ্যুৎ সংকটের কারণে দেখা দিয়েছে পানির সমস্যা। যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি খাতের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। এসব সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ নিচ্ছে ভিন্ন ভিন্ন কৌশল ও পদক্ষেপ। জ্বালানি সংকট মোকাবিলায় রেশনিং পদ্ধতি চালু করেছে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার। এছাড়া সরকারি অফিসে সপ্তাহে 1 দিন ওয়ার্ক ফ্রম হোম চালু করা হয়েছে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও একই ব্যবস্থা নিতে উৎসাহিত করা হয়েছে। শ্রীলঙ্কায় বুধবারকে সরকারি ছুটি হিসেবে ঘোষণার পাশাপাশি জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে হ্রাস টানা হয়েছে। সংকট বাড়ায় 15 এপ্রিল পর্যন্ত জ্বালানির ওপর পরিবেশ কর প্রত্যাহার করেছে ভিয়েতনাম সরকার। জ্বালানি সাশ্রয়ে নাগরিকদের বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে দেশটি। থাইল্যান্ডের কিছু অঞ্চলে ইতিমধ্যে ডিজেল ফুরিয়ে যাওয়ার প্রভাব পড়েছে পরিবহন, কৃষি ও মৎস্য খাতে। ফলে সরকার মজুদ জ্বালানি ব্যবহারের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে বাড়ি থেকে কাজ, সরকারি ভবনে এসি ব্যবহার সীমিত করা এবং বিদেশ সফর স্থগিত করার মতো পদক্ষেপ হাতে নিয়েছে। জ্বালানি সাশ্রয়ে মিশরে রাত 9টা থেকে দোকান, রেস্তোরাঁ, শপিং সেন্টার বন্ধ এবং রাস্তার ল্যাম্প পোস্ট ও বিল বোর্ডের আলো কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এপ্রিল মাসে সপ্তাহে 1 দিন বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। বৈশ্বিক পরাশক্তির আরেক দেশ চীনেও প্রভাব ফেলেছে জ্বালানি সংকট। দেশটিতে 3 মাসের মজুদ রয়েছে এমন ধারণা করা হলেও চীনা সরকার জ্বালানির দাম বাড়িয়েছে 20%। এছাড়া দক্ষিণ কোরিয়াতে জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি সপ্তাহে 1 দিন সড়কে না চালানোর নির্দেশ দিয়েছে সরকার। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে প্রথম দিনের মতো বৈঠক হয়েছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের মধ্যে। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেন এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় হরমুজ প্রণালী পুনরায় সক্রিয় করার ব্যাপারটি। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানান, চলমান যুদ্ধ দ্রুত ও স্থায়ীভাবে শেষ করার সম্ভাব্য উপায়গুলো আলোচনা করেছেন তারা। আজ সোমবার দ্বিতীয় ও শেষ দিনের মতো আলোচনায় বসার কথা রয়েছে দেশগুলোর প্রতিনিধিদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।